আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মেজর লস কিভাবে বের করি, প্লাস হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর গুলা কিভাবে বের করছি, যে টার্বুলেন্ট ফ্লো হলে কি হবে, ল্যামিনার ফ্লো হলে কি হবে, এফ এর বিভিন্ন ফর্মুলা গুলা দেখছিলাম। দেন ওই ফর্মুলা গুলা বসায় হচ্ছে আমরা একটা গ্রাফ প্লট করছিলাম, যে স্ট্যান্টন ডায়াগ্রাম বা মুডি ডায়াগ্রাম। এবং এরপরে হচ্ছে আমরা হচ্ছে পাইপ ফ্লো এর কিছু আদার্স ফর্মুলা দেখছিলাম, যে চেজির ফর্মুলা কি হবে, ম্যানিংস এর ফর্মুলা কি হবে, এগুলাই। সো ফ্রিকশন ফ্যাক্টর এফ এর কিছু প্রবলেম আমরা ওইখান থেকে দেখছিলাম, বাট ওগুলা তো ভাস্ট বা ইন ডিটেলস ছিল না। সো বাকি প্রবলেম গুলা বা স্যাম্পল প্রবলেম হচ্ছে আমরা এইখান থেকে দেখবো কয়েকটা। যে কি বলছে ফার্স্টে, অ্যান অয়েল অফ ভিসকোসিটি 9 পয়েন্টস অফ স্পেসিফিক গ্র্যাভিটি এত, তার মানে ভিসকোসিটি দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, ফ্লোয়িং থ্রু এ হরিজন্টাল পাইপ অফ এত ডায়ামিটার ডি দিয়ে দিছে। if the pressure drop in এত meter length of pipe is এত, determine the rate of এত and center line velocity। তার মানে বলছে যে এরকম একটা পাইপের বিভিন্ন ডায়ামিটার বা কি হচ্ছে ভিসকোসিটি এগুলো দেওয়া আছে, এবং দুইটা পিজোমিটারে আমরা হচ্ছে প্রেসার রিডিং পাচ্ছি, প্রেসার ডিফারেন্স এই 1 এবং 2 এর প্রেসার ডিফারেন্স হচ্ছে কত, এত, এবং এই দুইটার ভিতরে লেন্থ হচ্ছে কতটুকু, লেন্থ হচ্ছে 100 মিটার। ঠিক আছে, সো ভিসকোসিটি এটা পয়েস থেকে আমরা মিটারে নিয়ে গেলাম, 1/10 দ্বারা ভাগ করলেই, 10 দ্বারা ভাগ করলেই। দেন অয়েল স্পেসিফিক গ্র্যাভিটি লিখলাম, ডি আমরা জানি, সো এরিয়া বের করতে পারবো। আর ডেল পি যেটা ছিল প্রেসার ডিফারেন্স, সো পি ওয়ান মাইনাস পি টু যেটা, ডেল পি ইজ ইকুয়াল টু এত। সো আমরা ল্যামিনার ফ্লো ধরে নিছি, আমরা কিন্তু জানি না যে আসলে ফ্লো কিন্তু ল্যামিনার হচ্ছে না টার্বুলেন্ট হচ্ছে, বাট আমরা গেস করতে পারতেছি এখানকার ভ্যালু দেখে, বিশেষ করে যেহেতু ভিসকোসিটি আছে। টার্বুলেন্টের ইকুয়েশনটা যদি খেয়াল করো, তাহলে ওখানে কিন্তু আমাদের ফ্রিকশন ফ্যাক্টরে কি কোনো ধরনের বা এইচএফ বের করার ক্ষেত্রে কোনো ধরনের ভিসকোসিটি ছিল না, কিন্তু এইচএফ কি ছিল, এইচএফ ইজ ইকুয়াল টু এফ এল বাই ডি ডি স্কয়ার বাই 2g। সো কোনো ধরনের ভিসকোসিটি নাই, ঠিক আছে। বাট ভিসকোসিটি আমাদের এইচএফ এর কোনটাতে ছিল, ল্যামিনার ফ্লোতে ছিল। সো আমরা প্যাটার্ন দেখেও বুঝতে পারতেছি যে এটা ল্যামিনার হওয়ার চান্স থাকতে পারে, এমন না যে এটা ল্যামিনার হবে কনফার্ম। অনেক সময় ভ্যালু কিন্তু দেওয়া থাকে যেগুলো আসলে ইউজ নাও হইতে পারে, ঠিক আছে। বাট আমরা হচ্ছে ফার্স্টে ধরে নিলাম যে ওকে ফাইন ল্যামিনার হচ্ছে। সো ল্যামিনার ফ্লো এর যে ডেল পি বের করা যে ফর্মুলা, ওটা আমরা জানি, ওটা বের বসাইলাম এইখানে। যেটা হচ্ছে মিন ভেলোসিটি আমরা ভি দ্বারা অভ্যস্ত, বাট এইখানে হচ্ছে ইউ দ্বারা এক্সপ্রেস করে বা ইউ বার দ্বারা। সো ইউ আর ভি একই কথা। সো এই ইকুয়েশন আমরা বসাইলে দেন ভেলোসিটি হচ্ছে এত পেয়ে গেলাম, ভেলোসিটি পেয়েছি। সো এখন রেনল্ডস নাম্বার যদি বের করতে চাই, রেনল্ডস নাম্বার ইকুয়েশনে বসালে 135 আসছে। দ্যাট মিনস এটা কি হচ্ছে, ল্যামিনার ফ্লো হচ্ছে। এখানে যদি দেখা যেত যে 4000 বেশি আসছে, মানে টার্বুলেন্ট হচ্ছে, তাইলে তখন যেটা করা লাগতো আমাদের টার্বুলেন্ট ফ্লোতে কি অ্যাপ্লাই করা লাগতো, বা টার্বুলেন্ট ফ্লো এর যে এইচএফ বা তখন ওইটা কি ইউজ করা লাগতো। সো এটা কি ভ্যালিড হইতো না আর কি, ঠিক আছে। সো এখান থেকে আমরা চেকের অপশনটা পাচ্ছি। সো এখন সব ঠিক হয়ে গেল। সো ভেলোসিটি আমরা পেয়ে গেছি, তাহলে কি ইজ ইকুয়াল টু এভি করলে আমরা হচ্ছে ডিসচার্জ পেয়ে গেলাম। আর এরপরে যেটা বলছে যে সেন্টার লাইন ভেলোসিটি বের করতে, আমরা জানি যে ভেলোসিটি কোথায় হয়, ম্যাক্সিমামটা হচ্ছে পাইপের সেন্টারে, তাই তো, এই জায়গায় সেন্টারে। এবং ওটা বের করা যায় কিভাবে, যদি আমি মিন ভেলোসিটি জানি ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে, ভিসি ইজ ইকুয়াল টু কি হবে, 2v। আমরা এই কোয়েশনটা বহুতবার দেখে আসছি, যে প্রুভও করে আসছিলাম যে ভিসি ইজ ইকুয়াল টু 2v। তার মানে সেন্টার ভেলোসিটি বা ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, 2 ইন্টু মিন ভেলোসিটি। সো এটা জাস্ট বসাই দিলে কি পেয়ে যাচ্ছি। এই কারো যদি প্রবলেম থাকে বলতে থাকবা, আমি আগাচ্ছি, মানে কারো কোশ্চেন থাকলে তখনই বলবা। আচ্ছা, কি হয়েছে, এ লিকুইড উইথ এ স্পেসিফিক গ্র্যাভিটি এত, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়েছে, ভিসকোসিটি দেওয়া আছে, ফ্লোস থ্রু এ স্মুথ পাইপ অফ আননোন ডায়ামিটার, স্মুথ পাইপ বলতেছে, এবং আননোন ডায়ামিটার মানে ডি জানি না। রেজাল্টিং ইন প্রেসার ড্রপ হচ্ছে এত, কত, 2 কিলোমিটার। আগেরটা যেরকম ছিল যে এত কিলোমিটার, মানে লেন্থ ছিল হচ্ছে 100 মিটার, এর ভিতর প্রেসার ড্রপ ছিল এত। এবার যেটা বলছে যে প্রেসার ড্রপ হচ্ছে কত, 800 নিউটন পার মিটার স্কয়ার, লেন্থ হচ্ছে কত, 2 কিলোমিটারের মধ্যে। সো হোয়াট ইজ দ্য পাইপ ডায়ামিটার ইফ দ্য মাস ফ্লো রেট ইজ এত। সো পাইপের ডায়ামিটার কত, ডি বের করতে হবে, এবং মাস ফ্লো রেট দেওয়া আছে, মানে এম দেওয়া আছে, যে পার আওয়ারে এত কেজি হচ্ছে কি ওয়াটার ফ্লো করতেছে। সো আমাদের এই ভ্যালুগুলা গিভেন।
আর লেন্থ এগুলো গিভেন, এগুলো মিটার বা যার যার ইউনিট কনভার্সন করা লাগছে ওগুলো করলাম। সো এম হচ্ছে আমার কিসে দেওয়া আছে, কেজি পার আওয়ারে, এটা আমরা নিয়ে গেছি কিসে, কেজি পার সেকেন্ডে। সেকেন্ডে নিয়ে গেছি কারণ হচ্ছে যখন আমরা পার ইউনিট এক্সপ্রেস, এটা একটু পরে বুঝবা যে আসলে ক্যান সেকেন্ডে নিছি, বা আমরা হচ্ছে সবকিছুই কি এখানে দেখো সেকেন্ড আছে, সো সবকিছু একটা ইউনিফর্ম ইউনিটি কি আনতে হবে, ঠিক আছে। সো আমরা এম ইজ ইকুয়াল টু কি জানি, এম ইজ ইকুয়াল টু রো ভি, তাই তো। এই ভি হচ্ছে কি ভলিউম। সো যখন পার সেকেন্ডে ইয়ে করা হয়, এক্সপ্রেস করা হয়, যে আমরা কিউ, কিউ ইজ ইকুয়াল টু কি জানি, ভলিউম বাই টাইম। সো পার ইউনিটে বা একক সময় যেটা ইউ করি এটা কি আর ভ্যালু থাকে না, সো কিউ ইজ ইকুয়াল টু ভি লেখা যায়। সো আমরা এই জায়গায় হচ্ছে ভি এর পরিবর্তে কিউ লিখবো, এটা কিন্তু অসংখ্যবার এর আগে বলা হয়েছে। সো রো কিউ লিখতে পারি। সো আবার আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু এ ভি, তাই তো। সো রো এ ভি, সো এখানে এই রো এ ভি, আগে বলছিলাম যে আমরা ভ্যালোসিটি ভিটা এখানে ইউ দ্বারা এক্সপ্রেস করছে। সো এখান থেকে ইউ বের করতে চাইলে বাকি সব জানি। সো ইউ যেটা বা ভ্যালোসিটি বের হয়েছে ইন টার্মস অফ ডায়ামিটারে, ঠিক আছে। তারপরে ল্যামিনার ফ্লো ধরলাম, অ্যাজিউমিং ফ্লো হচ্ছে কি ল্যামিনার ফ্লো। সো ল্যামিনার ফ্লো এর ইকুয়েশন বসাইলাম, ডেল পি ইজ ইকুয়াল টু এত। এখানে হচ্ছে আমরা বাকি যে প্যারামিটার গুলো জানি এটা বসাইলে সবকিছুই জানি, ডায়ামিটারটা কি জানি না। এখানে ডি স্কোয়ার আছে, এখানেও কি ডি স্কোয়ার আছে, সো টি টু দি পাওয়ার 4 হইছে। সো আলটিমেটলি যখন আমরা এটা সলভ করব দেন ডায়ামিটার কি পেয়ে গেছি। সো এটা ল্যামিনার ফ্লো আমরা ধরে নিছি, এন্ড চেক দিতে হবে। সো রেনল্ডস নাম্বার বের করব, রেনল্ডস নাম্বার বের করে দেখলাম যে 52, দ্যাট মিন্স এটা কি ল্যামিনার ফ্লো কনফার্ম হইছে। সো যদি এখানে টার্বুলেন্ট ফ্লো আসতো তার মানে অ্যাপ্লাই এটা করতে পারতাম না, তখন আমাদের টার্বুলেন্ট ফ্লো এর কি অ্যাপ্লাই করা লাগতো। এরপর যেটা বলছে, এই স্মুথ পাইপ অফ 80 millimeter diameter and এত long is carrying water at the rate of এত, তার মানে ডায়ামিটার দিয়ে দিছে, লেন্থ দিয়ে দিছে, ডিসচার্জ দিয়ে দিছে। ইফ দ্য কাইনেটিক ভিসকোসিটি অফ এত, তার মানে ভিসকোসিটি দিয়ে দিছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ফ্যাক্টর এফ হচ্ছে এত দেওয়া আছে, রেনল্ডস নাম্বার এখানে আর কি দ্বারা, মানে এফ এর ফর্মুলাটা দিয়ে দিছে। ক্যালকুলেট করতে বলছে কি লস অফ হেড, তার মানে হেড লস কত হবে সেটা বের করতে বলছে। একটা মিনিট। আচ্ছা, সো আমাদের এখানে বলছে কি যে লস কতটুকু হবে সেটা কি বের করতে বলছে। সো ডায়ামিটার দেওয়া, এগুলো আমরা মিটারে নিয়ে গেলাম, এটা লিটার পার সেকেন্ডে ছিল, এটাও মিটার কিউবে নিয়ে গেছি, দেন এটা স্ট্রোকস থেকে মিটার স্কয়ার পার সেকেন্ডে নিয়ে গেলাম। সো ভ্যালোসিটি আমরা বের করতে পারবো, ভ্যালোসিটি আসলো এতটুকু। সো এখান থেকে রেনল্ডস নাম্বার ফর্মুলা বসালে রেনল্ডস নাম্বার এত আসলো, তার মানে এটা বোঝা যাচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো। আর আমাদের ফ্রিকশন ফ্যাক্টর এফ বের করার ফর্মুলাটা এখানে দিয়ে দিছে। যদি ফর্মুলা না দেওয়া থাকতো তাহলেও আমরা আমাদের যে জানা ফর্মুলা গুলা ছিল এখান থেকে এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এইটাই কিন্তু বসাইছি এখানে, এইটা কেমনে বসাইছি এখানে বলতে পারো যে মিলে নাই। আসলে এখানে যেটা হচ্ছে আমরা এই জায়গাটা যেটা দেখতেছি, এখানে যেমন আমাদের ভি এর একটা প্রবলেম ছিল যে আমরা মিন ভেলোসিটি ভি দ্বারা জানি, বাট এখানে ইউ দ্বারা এক্সপ্রেস করতেছে। আর আমরা হচ্ছে এইখানে হচ্ছে এফ দ্বারা বুঝাই যে আসলে ডার্সি ওয়েস্টবেকের এফ, বাট এইখানে যেটা এফ দ্বারা এক্সপ্রেস করতেছে এই এফটা হচ্ছে কিসে, ফ্যানিংস এর এফ, ঠিক আছে। সো আমরা যেটা করব যে কোশ্চেনে যদি বলা থাকে যে ফ্যানিংস এর এফ, তাহলে শুধুমাত্র ফ্যানিংস এর এফ চিন্তা করে বা ফ্যানিংস এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আর যদি কিছু না বলা থাকে তাহলে হচ্ছে কি ডার্সি ওয়েস্টবেকের এফ বা ডার্সি ওয়েস্টবেকের ফর্মুলা দিয়ে কি কাজ করব। এইখানে এফ বা যত কাজ করছে সব ফ্যানিংস এর ইকুয়েশনই বসাইছে, আমরা ম্যাথটা হচ্ছে জাস্ট দেখবো যে কিভাবে হচ্ছে, বাট আমরা যখন করতে যাব তখন হচ্ছে কি ডার্সি ওয়েস্টবেকের ফর্মুলা কি ইউজ করব, ঠিক আছে। এতে দেখা যাবে যে 4 দ্বারা ভাগ বা গুণের একটা রেজাল্টের কি ডিফারেন্স আসবে। এখানে যদি দেখি ফ্রিকশন ফ্যাক্টর যেটা বসাইছে ফ্যানিংস এর ইকুয়েশনটা বসাইছে, আমরা ডার্সি ওয়েস্টবেকের ফর্মুলা বসালে এই 4টা কি থাকবে না। সো তখন এইটা বাদে যে রেজাল্ট আসবে এটা, দ্যাট মিন্স এটা 4 দ্বারা ভাগ করলে যেটা পাইতাম সেটা আসবে আর কি। সো আমরা হচ্ছে জাস্ট শিখতেছি বা প্র্যাকটিস যেটা করতেছি, যে আমাদের কনসেপ্ট থাকবে যে এফ থাকলে হচ্ছে কি ডার্সি ওয়েস্টবেকের এফ, আর যদি ফ্যানিংস এর বলা থাকে তাহলে তখন মাত্র শুধুমাত্র ফ্যানিংস এর এফ বা ফ্যানিংস এর ফর্মুলা দিয়ে কি
কাজ করব। সো এইখানে এই যে ফর্মুলাটা, এখানে তো যেটা যদি ইকুয়েশন দেওয়াই থাকে তাহলে ওই ইকুয়েশন দিয়ে তো আমরা কি কাজ করব। আর যদি ইকুয়েশন না দেওয়া থাকতো, সাপোজ এই ইকুয়েশনটা দেওয়া নাই, তাহলে আমরা এফ এর কোনটা ইকুয়েশন ইউজ করবো? আমরা এখান থেকে দেখতেছি এটা টার্বুলেন্ট ফ্লো। সো টার্বুলেন্ট ফ্লো এর যে এফ এর ইকুয়েশন আছে সেটা ইউজ করতে হবে, বাট এখানে কোনটা ইউজ করব, যে স্মুথ নাকি রাফ নাকি কোনটা? ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেনে বলেই দিছে স্মুথ পাইপ। সো স্মুথের ফর্মুলা ইউজ করতে হবে, দ্যাট মিনস আমরা এই ফর্মুলাটা ইউজ করলে হবে। বা এটাকেই 4 দ্বারা যদি গুণ করো তাইলেই দেখা যাবে যে তোমাদের এই ইকুয়েশন যেটা এটাই চলে আসছে, একই জিনিস। সো আমাদের এফ এর ফর্মুলা আমরা জানি, এখান থেকে সবগুলো বসালে ফ্রিকশন ফ্যাক্টর এফ কি পেয়ে যাব। সো আবারও বলতেছে আমরা যে ইকুয়েশন জানি এটা দিয়ে করব, এখানে যেটা আছে এটা দেখার কি দরকার নেই। দেন এফ জানো, সো এরপরে আমাদের ফ্রিকশন ফ্যাক্টর বের করতে হলে দেন আমাদের ইকুয়েশন এটা এখানে বসালে যে রেজাল্ট আসবে এই রেজাল্ট। এখানে 4f আর সেকেন্ড, মানে 4f এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে f। ঠিক আছে, আগেই বলছিলাম যে ডার্সি ওয়েসবেকের এফ আর হচ্ছে ফ্যানিংস এর এফ এর মধ্যে রিলেশন হচ্ছে কি একটা আরেকটার থেকে 4 গুণ, এখানে আছে। ঠিক আছে, এই সো এটা গেল। তারপরে প্রবলেমটা কি বলছে, ওয়াটার ইজ টু বি সাপ্লাইড টু দ্য ইনহ্যাবিটেন্টস অফ এ কলেজ ক্যাম্পাস থ্রু এ সাপ্লাই মেইন, দ্য ফলোইং ডাটা ইজ গিভেন। সো একটা কলেজ ক্যাম্পাসে হচ্ছে ওয়াটার কি সাপ্লাই করতে হবে, তো কিছু ডাটা দিয়ে দিছে যে রিজার্ভারের হচ্ছে ডিস্টেন্স কত, মানে আমার সোর্স থেকে যে রিজার্ভার আমি ওয়াটারটা স্টোর করব, ক্যাম্পাসের যে রিজার্ভার তার ডিস্টেন্স হচ্ছে এত মিটার, মানে 3000 মিটার। দেন কত মানুষ থাকবে, সেটা হচ্ছে 4000 মানুষ। দেন হচ্ছে একজনে প্রতিদিন ইউজ হয় হচ্ছে 180 লিটার। ঠিক আছে, আর লস অফ হেড ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনাল লস কত হচ্ছে, মানে মেজর লসটা সেটা হচ্ছে কি দিয়ে দিচ্ছে 18 মিটার। আর এফ এর ভ্যালু দিয়ে দিছে এত। সো আমরা যে এফ, এটাকে আমরা ডার্সি ওয়েসবেকের এফ ধরেই কনসিডার করবো, এটা কিন্তু ফ্যানিংস এর এফ ধরে কনসিডার করছে। তারপরে বলছে ইফ দ্য হাফ অফ দ্য ডেইলি সাপ্লাই ইজ পাম্পড ইন 8 আওয়ার্স। এখানে বলে দিছে যে যে রিকোয়ারমেন্ট আসবে তার অর্ধেক, অর্ধেক হচ্ছে আমরা 8 ঘন্টাতে কি করব, পাম্প করব। ঠিক আছে, তারপরে বাকি অর্ধেক আবারও কি 8 ঘন্টায় পাম্প করব, এইভাবে। তারপর বলছে ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য সাপ্লাই মেইন। সো আমার এই সাপ্লাই মেইনের সাইজ, এইখানে সাইজ বলতে অ্যাকচুয়ালি ডায়ামিটার কত সেটাই কি বের করতে বলছে। সো ডায়ামিটার কত, পাইপের ডায়ামিটার কত হইতে হবে সেটা কি বের করতে হবে। সো আমাদের সোর্সের থেকে রিজার্ভার ডিস্টেন্স দেওয়া আছে, এগুলা যা যা দেওয়া আছে লিখলাম, লিটারটাকে মিটার কিউবে নিয়ে গেছি। আর তাহলে টোটাল সাপ্লাই একদিনে কত লাগতেছে, একজনের রিকোয়ারমেন্ট হচ্ছে এত মিটার কিউব, আর মানুষ হচ্ছে 4000, সো গুণ করলে আমার টোটাল রিকোয়ারমেন্ট বের হয়ে গেল 720 মিটার কিউব কি আমার টোটাল ওয়াটার কি লাগবে। সো ডিসচার্জ করতে হবে, ডিসচার্জ কিভাবে বের করবো, এটা হচ্ছে কি ভলিউম। সো আমি টাইম দ্বারা ভাগ করবো। সো এই হলো ভলিউম ডিভাইড বাই টাইম, টাইম কত ছিল 8 ঘন্টা, সো 8 লিখলাম, এটা আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে গেলাম। আর এই 2 আসলো থেকে, কারণ এখানে যেটা বলছে যে যে রিকোয়ারমেন্টটা আসবে তার হাফ আমরা কি করতেছি, এক মানে হাফ হচ্ছে 8 ঘন্টায় নিব, বাকি হাফ হচ্ছে কি আবার পরে নিব। ঠিক আছে, আমি যদি একবারেই নিতাম তাহলে কি হইতো, তোমরা কি ডিটেলস অফ কনস্ট্রাকশন ল্যাবে রিজার্ভার রিলেটেড জিনিসগুলো দেখছো, ওভারহেড ওয়াটার রিজার্ভার বা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ডিজাইন করা? জি স্যার। তাহলে তো এটা বুঝতেই পারতেছো যে আমরা এখানে যেটা করতেছি যে 2 বারে পাম্প করলে আমাদের সুবিধা কি, মানে আমি যদি একবারে পাম্প করতাম তাহলে আমাদের রিজার্ভারের সাইজ কি দেওয়া লাগতো, বেশি হওয়া লাগতো। এবং আমার যে পাইপের ডায়ামিটার এগুলো কি হওয়া লাগতো, বা পাম্পের ক্যাপাসিটিও কি নিতে হবে, বেশি লাগবে। ঠিক আছে, তো আমি হচ্ছে কি বারে মানে একবারে না করে অর্ধেক কি করতেছি, এতে আমার রিজার্ভারের সাইজও ছোট লাগতেছে, প্লাস আমার পাইপের সাইজও কি ছোট লাগবে। ঠিক আছে, সো আমি এইটা 2 দ্বারা এই জন্য ভাগ করে নিছি যে ঠিক আছে ফার্স্টে 8 ঘন্টায় আমি এটা ফিল আপ করবো, দেন হচ্ছে কি আবার পরের 8 ঘন্টায় পরে বাকি যেটা লাগবে সেটা ফিল আপ করবো। সো এখানে এই 2 আসছে এইটার কারণে। সো এটা আমার ডিসচার্জ পেয়ে গেলাম, এইচ এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে। সো আমাদের এখন ডার্সি ওয়েসবেক এর ফর্মুলা ইউজ করলাম, আমরা যেটা জানি সেটা ইউজ করবো, 4f দরকার নাই, এফ এল যা আছে তাই। সো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো এখন আমরা ভ্যালোসিটি জানি না, সো ভ্যালোসিটি কিভাবে বের করবো, কিউ বাই এ। তাহলে ইন টার্মস অফ ডায়ামিটার হচ্ছে আমরা কি পেয়ে গেছি ভ্যালোসিটিটা। দেন এখানে যদি বসাই, সো বসালে ডি এর সাথে একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি ইন টার্মস অফ
ডায়ামিটারে। সো এখান থেকে আমরা ডায়ামিটার ভ্যালু কি বের করতে পারবো। সো আমাদের অ্যাকচুয়ালি 4 যেহেতু থাকবে না, সো এই 4টা থাকবে না, এখানেও 4টা থাকবে না। সো যা আসবে তাই, ঠিক আছে, রেজাল্ট মিলবে না বাট জিনিস একই। সো এই ছিল মোটামুটি 4-5টা ম্যাথ, 4টা মনে হয়। আর এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি সব হচ্ছে কি মেজর লস, যে ফ্রিকশনাল লস যেটা ছিল, যে টার্বুলেন্ট হলে কি হবে, ল্যামিনার হলে কি হবে, তারপর এফ টেফ এগুলো হচ্ছে বের করে দেখছি। আমরা কিন্তু মাইনর লসে ঢুকিই নেই, জাস্ট খালি মাইনর লস দেখছিলাম যে এখানে শুরুর দিকে যে কি টাইপের মাইনর লস হতে পারে। এখানে 4টা টাইপ দেওয়া ছিল, যে একটা হইতে পারে কি, একটা হইতে পারে হচ্ছে কন্ট্রাকশনের কারণে, একটা হচ্ছে এনলার্জমেন্ট, একটা ছিল অবস্ট্রাকশন, আর একটা ছিল বেন্ডের কারণে। আমি বলছিলাম যে এছাড়া আরো অনেক ধরনের আছে। সো এইখানে হচ্ছে টোটাল 7 ধরনের বলা আছে, এর বাইরেও আছে, বাট এগুলা কি খুবই মানে সিগনিফিকেন্ট না, মানে হঠাৎ থাকতে পারে, নাও থাকতে পারে, মানে না থাকার চান্সই কি অনেক বেশি। সো আমরা এইগুলারই হচ্ছে কিভাবে ইকুয়েশন গুলো বের করবো এটা এখান থেকে দেখবো। সো ফাইনালি টোটাল লস আমরা হচ্ছে এইভাবে বের করি। সো এতক্ষণ পর্যন্ত খালি আমরা এইচ এফটা কিভাবে বের করি এটাই দেখছি, সো এগুলো আমরা একটাও দেখি নাই, ঠিক আছে। সো এখান থেকে মেইনলি আমরা যেটা দেখবো যে কন্ট্রাকশন আর এনলার্জমেন্টটা যেটা বেশি ইউজ হয় এটা আসলে কিভাবে বের করব। আর বাকিগুলাও আসলে জাস্ট আইডিয়া নিব যে কিভাবে বের করা যায়, বাট এগুলো সিগনিফিকেন্ট ভ্যালু দেয় না, বা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, সো এখানে বাকি টাইপের লস গুলাও 3টা আরো এক্সট্রা দেওয়া আছে। সো আমরা মেইনলি দেখবো হচ্ছে এনলার্জমেন্ট আর কন্ট্রাকশন। সো সাডেন এনলার্জমেন্টের ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করা যায়। সো এরকম একটা সাডেন এনলার্জমেন্ট কখন হয়, যে হঠাৎ করে আমার ডায়ামিটার কি হয়ে গেছে, বেড়ে গেছে। আগে ডায়ামিটার এরকম ছিল, দেন ডায়ামিটারটা কি বেড়ে গেছে, দেন আমার তাহলে কি হবে, এখানকার যে ফ্লো পাথগুলো ছিল এখান থেকে যে কি হবে, এনলার্জমেন্ট হবে, মানে ডাইভার্জ হবে, তাই তো, এইভাবে ডাইভার্জ হবে। সো এই যে ভ্যালোসিটির যে একটা চেঞ্জ আসতেছে, এখানে ভ্যালোসিটি যা ছিল এখানে ভ্যালোসিটি কি হবে, ডেফিনেটলি কমে যাবে, তাই তো, যেই তো এরিয়া কি হয়ে গেছে, বেড়ে গেছে। সো এই জায়গায় একটা কি মাইনর লস কি জেনারেট করবে। এমন না যে এই জায়গায় ফ্রিকশনাল লসও কি হবে না, ডেফিনেটলি ফ্রিকশনাল লস কন্টিনিউয়াস হইতেই থাকবে, বাট মাইনর লসটা শুধুমাত্র এই জায়গাতে কি ডেভেলপ করবে। সো মাইনর লসটা যেটা হবে এটা হচ্ছে এনলার্জমেন্টের জন্য। সো এটা কিভাবে বের করা যায়, আমরা ধরে নিলাম যে দুইটা সেকশন 1 1 এবং 2 2, একটা হচ্ছে আগে বিফোর এনলার্জমেন্ট, একটা হচ্ছে আফটার এনলার্জমেন্ট, এবং এরিয়া প্রেসার, এখানকার এরিয়া ধরলাম A1, প্রেসার P1, ঠিক আছে, ভ্যালোসিটি V1, আর এখানকার ভ্যালোসিটি V2, এরিয়া A2, প্রেসার P2। আর এইখানে যেটা হবে এই জায়গাটা এডি ফর্ম করবে, মানে এই জায়গায় হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো থাকবে না, ঠিক আছে, কন্টিনিউয়াস ফ্লো তো এইখান দিয়ে যাবে, এইদিকে হচ্ছে আমার কি একটা ইয়ে থাকবে আর কি, স্ট্যাগনেন্ট অবস্থায় থাকবে, এবং এটা প্রেসার হচ্ছে আমরা P0 ধরলাম আর কি। তো এখানে ডায়ামিটার জানলে এগুলা এরিয়া কিভাবে বের করা যায় এটা এখানে জাস্ট দেখাইছে। আর পি নোটটা হচ্ছে কি ইন্টেন্সিটি অফ প্রেসার অফ লিকুইড, ইট ইজ অন দ্য এরিয়া অফ এত। সো এই এরিয়াতে আমি যদি A2 জানি, এটা হচ্ছে A1, সো এতটুকু আর এতটুকু এরিয়া কি হবে, A2 মাইনাস A1 করলে আমি এতটুকু আর এতটুকু এরিয়া কি পেয়ে যাব। সো এই পার্টিকুলার এরিয়াতে প্রেসার কাজ করতেছে হচ্ছে P0। আর এই চিটা কি, এই চিটা হচ্ছে সাডেন এনলার্জমেন্টের কারণে যে হেড লসটা হচ্ছে। সো আমি যদি 1 1 এবং 2 2 এর মধ্যে বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে এটা লেখা যায় যে 1 নাম্বার সেকশনের 3টা হেড ইজ ইকুয়াল টু 2 নাম্বার সেকশনের 3টা হেড প্লাস হচ্ছে কি আমার এনলার্জমেন্টের কারণে যেই হেড লস। এখন আমি ডে টার্মটা যেই জায়গায় নেই না কেন, আমার তো সেন্টার লাইন এখানে যায়, এখানেও কি তা, মানে এলিভেশন হেড কি হবে, সেম। সো Z1 ইজ ইকুয়াল টু কি হবে, Z2 গেল। তাহলে ইকুয়েশনটা ডেভেলপ করলে এখানে এটা লেখা যায়। সো আমার মেইন উদ্দেশ্য কি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই চিটা কি বের করা, যে এনলার্জমেন্টের কারণে লসটা কতখানি হবে সেটা। সো এটা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমাদের এই ইকুয়েশন আসে, যদি এই রিঅ্যারেঞ্জ করি তাহলে এটা আসলো। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমি ফোর্স বের করতে চাই, মানে এইখানে দেখো 4টা প্যারামিটার কিন্তু আছে, আমি চাইলে ইজিলি এইখান থেকে এইচই কিন্তু বের করতে পারি, বাট প্রবলেমটা কি, একটা মিনিট একটু।
আচ্ছা, সো এখানে প্রবলেমটা কি যে আমাদের চারটা প্যারামিটার কিন্তু জানতে হচ্ছে, যে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রেসার, এই 1 এবং 2 নাম্বার প্রেসার কত, P1 P2 এবং ভেলোসিটি V1 V2 কত সেটা। সো আসলে এই চারটা প্যারামিটার জেনে এইচই বের করাটা অনেক বেশি ডিফিকাল্ট। সো আমরা যদি আননোন প্যারামিটার যদি আরো কমাইতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য কি আরো ইজি হবে। সো এটা কিভাবে করা যায়, এটার জন্য যেটা হচ্ছে যে 1 এবং 2 দিয়ে ভিতরে আমরা যদি আরো একটু চিন্তা করি, যে কন্ট্রোল ভলিউম যদি চিন্তা করি, তাহলে ফোর্স কি হচ্ছে, ঠিক আছে, এফএক্সটা আমার তো ফ্লুইড এখান দিয়ে যাচ্ছে। সো এফএক্স কি হবে, প্রেসার ইন্টু এরিয়া। সো এইখানকার প্রেসার P1 ইন্টু এরিয়া A1, এ পি নট হচ্ছে এইখানকার এরিয়া আমরা বের করছি, সেটা হচ্ছে A2 মাইনাস A1। সো পি নট ইন্টু A2 মাইনাস A1 সবগুলো হচ্ছে এদিকে, আর এইখানকার যে প্রেসারটা এটা হচ্ছে কি বাধা দিবে, তাই তো। সো P2 ইন্টু A2 কি হবে, বাধা দিবে, আস্তে আস্তে এটাই তো লস হচ্ছে। সো P1 A1 প্লাস পি নট ইন্টু হচ্ছে A2 মাইনাস A1 মাইনাস হচ্ছে কি P2 A2। এখন পি নট ইজ ইকুয়াল টু আমরা P1 লিখতেছি, যে ইন্টেন্সিটি, প্রেসার ইন্টেন্সিটি মোটামুটি কি সেম থাকবে ধরে নিলাম। সো এটা যদি হয় তাহলে এখানে যদি বসায় এবং যদি রিঅ্যারেঞ্জ করি, কমন টমন নেই, তাহলে হচ্ছে আমাদের এইরকম একটা ইকুয়েশন কি চলে আসতেছে। এরপর আমরা যদি 1 এবং 2 হচ্ছে মোমেন্টাম চিন্তা করি, তাহলে 1 নাম্বার মোমেন্টাম কিভাবে বের করি, মাস ইন্টু ভ্যালোসিটি। সো আমার মাস কি হবে, মাস কিভাবে বের করা যায়, রো ইজ ইকুয়াল টু কি, রো ইন্টু ভি আর কি। সো ভিটাকে আবার কি লেখা যায়, কিউ, যেহেতু আমি পার সেকেন্ডে চিন্তা করছি, একটু আগে দেখে আসছি, তাহলে কি হবে, রো কিউ হবে। সো এই কিউটাকে আমরা আবার এ ভি লিখতে পারি। সো রো এ ভি, আর এখানকার ভ্যালোসিটি ছিল V1। সো এটা করলে হচ্ছে এত আসতেছে, এটা হচ্ছে কি 1 নাম্বারে। 2 নাম্বারও কি হবে তাই হবে, জাস্ট খালি 2 বসতেছে। সো এটা আসলো। সো চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, এটা থেকে এটা যদি আমি মাইনাস করি তাহলে এটা, এখন আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে A1 V1 ইজ ইকুয়াল টু A2 V2 জানি, এখান থেকে A1 বের করলাম। সো এই A1 এর মানটা আমরা এখানে বসায় দিব, বসায় দিলে চেঞ্জ অফ মোমেন্টাম এত আসে, দেন আরো যদি কমন নিয়ে সিম্পলিফাই করি এত আসতেছে। সো আমরা যখন হচ্ছে চ্যাপ্টার 6 এ মোমেন্টাম পড়তেছিলাম তখনই দেখছিলাম যে নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, চেঞ্জ অফ মোমেন্টামের সমান, ঠিক আছে। সো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে চেঞ্জ অফ মোমেন্টাম এত ইজ ইকুয়াল টু আমাদের ফোর্স কোনটা ছিল এত, নেট ফোর্স। সো এটা আর এটা কি হবে সমান লেখা যায়। সো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি এই ফরম্যাটে আসে, দেন এটাকে উভয় পাশে জি দ্বারা ভাগ করলাম, দেন এটাকে কি লেখা যায়, রো জিটাকে গামা লিখতে পারি, এখানে ডাব্লিউর মতো মনে হলো, এটা অ্যাকচুয়ালি গামা। সো এই এটা ইজ ইকুয়াল টু P1 বাই গামা মাইনাস P2 বাই গামা ইজ ইকুয়াল টু এত। সো এইটার যে মানটা এইটাই আমরা এখানে কি বসাই দিব এই জায়গায়, P1 বাই গামা মাইনাস P2 বাই গামা, এখানে যদি বসাই দেই তাহলে যেটা হচ্ছে যে আমাদের বসাই দেওয়ার ফলে এই ইকুয়েশন আসছে। সো এখানে খেয়াল করে দেখা, এখন কিন্তু 2টা প্যারামিটারে চলে আসছে 4টা থেকে, জাস্ট আমি V1 V2 যদি জানি তাইলে কি বের করতে পারতেছি। সো এটাকে যদি আরো সিম্পলিফাই করি, কমন নেই, দেন এরকম একটা সুন্দর ইকুয়েশনে কি চলে আসছে। দ্যাট মিনস শুধুমাত্র আগের এবং পরের, মানে এনলার্জমেন্টের আগে এবং এনলার্জমেন্টের পরের ভ্যালোসিটি যদি আমি জানি তাহলে এইচই কি বের করতে পারতেছি। দ্যাট মিনস এই জায়গার ভ্যালোসিটি এবং এই জায়গার ভ্যালোসিটি যদি জানি তাইলেই হচ্ছে কি আমি এনলার্জমেন্টের কারণে কি লস হচ্ছে সেটাকে এই কোশ্চেনে বসে দিয়ে পেয়ে যাচ্ছি। সো কি বলছে একটা প্রবলেম, এট এ সাডেন এনলার্জমেন্ট অফ এ ওয়াটার মেইন ফ্রম 240 মিলিমিটার টু 480 মিলিমিটার, তার মানে হঠাৎ করে ডায়ামিটারটা কি বেড়ে গেছে, আমার এরকম ডায়ামিটার ছিল 240, এটা হচ্ছে বেড়ে কত হয়ে গেছে, এখানে 240 ছিল, এখানে হয়ে গেছে কত 480। সো তার মানে এই জায়গায় ডেফিনেটলি এনলার্জমেন্ট হবে, ঠিক আছে। দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট রাইজেস বাই এত, যেটা বলতেছে যে এখান থেকে ডায়ামিটার তো 2টা দিয়ে দিছে, এবং বলতেছে যে এই জায়গায় যে প্রেসার হেড প্লাস হচ্ছে এলিভেশন হেড, মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যেটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট চ্যাপ্টার 6 এ পড়ে আসছি কি ছিল, যে সাম অফ কি এলিভেশন হেড এবং প্রেসার হেডের যোগফল, যেটা সেটা হচ্ছে কি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সো এই জায়গায় যে হাইড্রোলিক, সাপোজ এই জায়গায় পাইলাম হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এইটা এইখানে যখন 2 নম্বর সেকশন বা এনলার্জমেন্টের পরে আমি চিন্তা করতেছি এটা হচ্ছে কি বেড়ে গেছে। সো কেউ কি বলতে পারবা এটা বেড়ে গেছে কেন, আমি কিন্তু অসংখ্যবার বলছি ল্যাবে এবং ক্লাসে।
কারো কোনো আইডিয়া? স্যার এরিয়া বেড়ে গেছে, সো ভেলোসিটি হেড কমে গেছে, এই জন্য প্রেসার হেড আর হ্যাঁ, ডেটা মানে জেড এর এক্স্যাক্টলি এটাই, ভ্যালুটা বেড়ে গেছে। এক্স্যাক্টলি এটাই, যে আমার এখানে এরিয়া কি বেশি ছিল, তার মানে ভ্যালোসিটি বেশি। সো ভ্যালোসিটি বেশি হওয়া মানে ভ্যালোসিটি হেডটা কি বেশি। আর এইখানে এরিয়া কমে গেছে, তার মানে ভ্যালোসিটি কমে গেছে, তার মানে ভ্যালোসিটি হেডও কি কমে গেছে। সো ভ্যালোসিটি হেডটা কমে গেছে, তাহলে কই গেছে এনার্জিটা? একটা তো লস হচ্ছে, এটা কি ওভারঅল তিনটা এনার্জির সামে কি আমার কমতেছে, বাট পুরাটাই তো আর ওইখানে ভ্যালোসিটি হেডটা কি লসে চলে যায় নাই। সো ভ্যালোসিটি হেডটা কোথায় কনভার্ট হচ্ছে? প্রেসার হেডে কি কনভার্ট হচ্ছে। সো প্রেসার হেডে এইখানে, এই জন্য আমরা এখানে পিজোমিটার ভ্যালুটা কি পাবো, এইখানকার থেকে বেশি পাবো। তার মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কি ছিল আমার, যে সাম অফ হচ্ছে এলিভেশন হেড আর প্রেসার হেড। সো এই জন্যই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কি বাড়তেছে, ঠিক আছে, যে এরিয়ার কারণে। বাট আমি যদি টোটাল হেড চিন্তা করতাম তাহলে কিন্তু ডেফিনেটলি কি হবে, কমবে, ঠিক আছে। লস কিন্তু হবেই, তো কমবেই, কিন্তু এই জায়গায় এইচজিএলটা বাড়ার রিজন হচ্ছে বিকজ অফ ডায়ামিটার কারণে ভ্যালোসিটি হেডটা কি হচ্ছে আমার কনভার্ট হচ্ছে। সো এখানে ডায়ামিটার গুলা দেওয়া মিটারে নিয়ে গেলাম, এবং হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যে ডিফারেন্সটা দেওয়া আছে, তার মানে এখানে কি আছে, যে P1/gamma প্লাস Z2, মানে এইটার থেকে এটা মাইনাস করলে তো আমরা যে 10 পাচ্ছি সেটা হচ্ছে কি এই জায়গাটা। সো এইখানকার যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা মাইনাস এইখানকার যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এটা করলে আমরা হচ্ছে 10 মিনিটে 10 আছে, এটাকে মিটারে নিয়ে গেলাম। এই যে তার টার্ম এত হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এক্সপ্রেস করে। সো এবার আমরা যদি এই জায়গায় এবং এই জায়গায় বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, দেন আমরা এটা লিখতে পারি। সো এখান থেকে আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি কি বলছে, যে কিউ বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের জেড কি হবে, সেম হবে। সো জেড এর কোনো ইফেক্ট নাই। আর এইচ আমরা কিভাবে বের করবো, এইচ এর ফর্মুলা একটু আগে আমরা ইকুয়েশন ডিরাইভ করে আসছি এইটা। সো আগে এবং পরের ভ্যালোসিটি জানলে আমরা বের করতে পারবো। সো এইচ টা লিখলাম, ঠিক আছে। আর কন্টিনিউটি ইকুয়েশন থেকে এটা আমরা জানি। সো এইখান থেকে ভ্যালোসিটি v1 ইজ ইকুয়াল টু আমরা পাইছি যে এত, তার মানে v1 টা বের করতেছে হচ্ছে ইন টার্মস অফ ভ্যালোসিটি v2 তে, ঠিক আছে। সো এইবার এই ইকুয়েশন আমরা বসাবো P1/gamma, এটা যেমনি আছে এমনি রইলো। আচ্ছা এখানে যেটা করছে, এর আগে আমরা হচ্ছে এই v1 যে ইজ ইকুয়াল টু 4v2, সো এখানে এটা বসায় নিছে, এটা পরে করলেও আসলে অসুবিধা নাই। সো এখানে বসায় দিলে এই জি এর ফর্মুলা আমরা পাই এইটা, সবগুলো আসলে একটা ভ্যালোসিটিতে নিয়ে আসতেছে। সো এই ইকুয়েশনে যদি এখন চিন্তা করি, তাহলে P1/gamma রয়ে গেল, তারপরে v²/2g আছে। সো v1 এর পরিবর্তে আমরা 4v2 লিখতে পারি, যেহেতু স্কয়ার, তাহলে 16v2 স্কয়ার, 16v2 স্কয়ার/2g হবে। আর z1 তো আলটিমেটলি থাকবে না, সো এটা এখানে না লেখাও একই কথা ছিল। তারপরে P2/gamma যেটা আছে এটা এখানে বসলো, দেন এখানে v2 স্কয়ার যেটা আছে এটাও বসলো, আর h এর এই ইকুয়েশন আমরা বসালাম। তাহলে এই ইকুয়েশনে আমার হইলো, এই ইকুয়েশন এখন যদি প্রেসার হেড গুলো একসাথে নিয়ে আসি, সো এইখানে এটা পেয়ে যাচ্ছি। সো এইটারই ডিফারেন্সটা কত দেওয়া আছে আমার কোশ্চেনে, সেটা হচ্ছে কত, 10 মিলিমিটার বা হচ্ছে এত। সো এখানে আমরা এটা বসাইলাম, তাহলে ভ্যালোসিটিটা এখান থেকে আমাদের সলভ করলে বের হয়ে যাচ্ছে। দেন ভ্যালোসিটি জানলে ডিসচার্জ কি a2 ইন্টু v2 করলে কি পেয়ে গেলাম। সো এই ছিল হচ্ছে ডিসচার্জ বের করার ইকুয়েশন। কারো কি এই ম্যাথে প্রবলেম আছে? এটা কিন্তু জাস্ট এতটুক যে বলছে সে ঠিকই বুঝছে, আর বাকিরা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলে আসলে প্রবলেম আর কিছুই না, জাস্ট বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করা, আর হচ্ছে আমার কন্টিনিউটি ইকুয়েশন থেকে একটাতে হচ্ছে কি সবগুলা, যে এই ভিটা আমরা কিসে নিয়ে আসছি, 4v2 তে নিয়ে আসছি। সো এখানে বসাই দিলে এই চিটাও আমরা কি হিসেবে পেয়ে যাচ্ছি, ইন টার্মস অফ v2 তে। সো এখানে বসাই দিলে জাস্ট ভ্যালোসিটি বের করলাম, দেন ডিসচার্জ কি বের করতে পারবো। দেন আমরা যেটা দেখবো হচ্ছে লস অফ হেড ডিউ টু সাডেন কন্ট্রাকশন। সো এনলার্জমেন্টের ইকুয়েশন দেখলাম, এবার কন্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে। সো কন্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের এই পাইপের ডায়ামিটার হঠাৎ করে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যার কারণে কি হবে, কন্ট্রাক্ট করবে, তাই তো। সো কন্ট্রাক্ট করলে তাহলে স্ট্রিম লাইন গুলো এরকম হবে, একটা পর্যায়ে এরকম কন্ট্রাক্ট হইতে হইতে আর তো কন্ট্রাক্ট হইতে পারবে না, দেন ফ্রিকশনের কারণে এটা কি হবে, ডাইভার্জ হবে। সো আমরা এই জিনিসটা পুরো প্রসেসটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1 থেকে এই পর্যন্ত, যে পর্যন্ত আসলে কন্ট্রাকশন হবে, আর এরপর একটা হচ্ছে কি কন্ট্রাকশন যে পর্যন্ত হচ্ছে যেখান থেকে এখান থেকে হচ্ছে ফাইনালি আবার ফুললি ডেভেলপ হতে যতটুকু লাগে, মানে ডাইভার্জ হয়ে যতক্ষণ পাইপের সমান স্ট্রিম লাইন হচ্ছে। সো এতটুকু মানে সিসি থেকে 2 সেকশন পর্যন্ত। খেয়াল করে দেখো, সবার মনে থাকার কথা, এই জায়গাটা
যখন আমাদের কনভার্জ হতে থাকে, আমরা অরিফিস মাউথপিসে দেখে আসছি যে কনভার্জ যে জায়গাটা হয় সবচেয়ে, মানে যে জায়গায় ম্যাক্সিমাম কনভার্জটা পাবো, এটার একটা নাম ছিল, নামটা কি ছিল? ভেনা কন্ট্রাক্টা। সো ভেনা কন্ট্রাক্টার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল যে আমরা কি পাবো, স্ট্রিম লাইন গুলা এই জায়গায় সবগুলো প্যারালাল হবে, তারপরে এই জায়গায় হচ্ছে সবচেয়ে মিনিমাম এরিয়া পাবো, এবং এই জায়গায় ভেলোসিটি কি হবে, সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, সো একটার সাথে একটা রিলেটেড। বিশেষ করে আমি যখন ফ্লুইড মেকানিক্স এর সেশনালে লাস্টের যে দুটা টপিক পড়াবো, আমার আসলে তেমন কিছুই বলার নাই, কারণ অলরেডি আমি এগুলাই কভার করতেছি। সো এখানেও দেখতেছো যে আমাদের আগের সাথেও কিন্তু অনেক রিলেটেড আছে। সো তাহলে এসি হচ্ছে কি এরিয়া অফ দা সেকশন, সো এখানকার এরিয়া, সি ভিসি হচ্ছে এই জায়গার ভেলোসিটি, এ টু এখানকার, বি টু এখানকার ভেলোসিটি, দেন এইচসি হচ্ছে কি আমরা এই কন্ট্রাকশনের কারণে ডায়ামিটার যে চেঞ্জ হয়েছে, সো কন্ট্রাকশনের কারণে কি পরিমাণ লস হচ্ছে এইচসি, এটা বের করবো। সো যেটা বলছিলাম যে দুইটা পার্টে ভাগ করা যায়, এই যে কন্ট্রাকশনটা হচ্ছে লস অফ হেড ডিউ টু সাডেন কন্ট্রাকশন ইজ ইকুয়াল টু লস আপ টু ভেনা কন্ট্রাক্টর, তার মানে এখান থেকে এই পর্যন্ত ভেনা কন্ট্রাক্টর পর্যন্ত যে লস, প্লাস ভেনা কন্ট্রাক্টর থেকে আমার হচ্ছে এনলার্জমেন্ট হয়ে যতক্ষণ হচ্ছে বিয়ন্ড দ্য ভেনা কন্ট্রাক্টর, দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত লস যদি আমি অ্যাড করি তাহলে পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে এই এক থেকে ভেনা কন্ট্রাক্টর, মানে এই কন্ট্রাকশনের কারণে যতটুকু লস হয় এটা আসলে নেগলিজিবলি স্মল। ঠিক আছে, সো এটা আমরা ইগনোর করতে পারি। তাহলে আমাদের বাকি রয়েছে কি ভেনা কন্ট্রাক্টর থেকে দুই পজিশনে। সো এইটাই এনলার্জমেন্ট হচ্ছে। সো আমরা কিন্তু অলরেডি এনলার্জমেন্টের ফর্মুলা জানিয়ে আসছি, সেটা হচ্ছে কোনটা, যে আগের এবং পরের ভেলোসিটি যদি জানি তাহলে বের করতে পারবো v1 মাইনাস v2 হোল স্কয়ার ডিভাইড বাই 2g। সো এটাই লিখছে। সো এখানে v1 এর জায়গায় হবে vc, এখানে হবে v2, সো vc মাইনাস v2 হোল স্কয়ার ডিভাইড বাই 2g। এটা কিন্তু এনলার্জমেন্ট হচ্ছে, তাই না? সো এনলার্জমেন্টের তাহলে AC ইজ ইকুয়াল টু আমরা এত পেয়ে গেলাম। দেন কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লাই করলে AC VC ইজ ইকুয়াল টু A2 V2, এখান থেকে আমরা বের করতেছি VC বাই V2, তাহলে AC A2 বাই AC লেখা যায়। এরপরে এটাকে লিখতেছি AC বাই A2, মানে আমরা অলরেডি জানি কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন পড়ে আসছি ল্যাবেই। সো AC বাই A2 টা হচ্ছে কি ভেনা কন্ট্রাক্টের এরিয়া, আর পাইপের এরিয়া আমরা এখানে অরিফিস এরিয়া পড়ছিলাম, যে কতটুকু অ্যাকচুয়ালি কন্ট্রাক্টেড হচ্ছে সেটা। আচ্ছা, সো এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, V2 বাই সিসি। এখানে সিসি কি জিনিস সেটা আরেকবার লিখছে। সো এই ইকুয়েশনটাই আমরা এই যে ভিসি ইজ ইকুয়াল টু এত, এটা হচ্ছে আমরা এখানে বসায় দিব, তাহলে এই সি ইজ ইকুয়াল টু আমরা এত পেয়ে গেছি। এখানে বলতে পারতাম যে মানে আমরা তো এরকম সুন্দর ফর্মুলা পেয়ে গেছি এনলার্জমেন্টের মতো, বাট প্রবলেমটা হচ্ছে এনলার্জমেন্টের যেটা ছিল যে এই জায়গার ডায়ামিটার আর এই জায়গার ডায়ামিটার এরকম একটা সুন্দর প্যাটার্নের ছিল, যেটা হচ্ছে আমরা জানি যে পাইপের ডায়ামিটার কত, তাই না? এই জায়গার ডায়ামিটার বা এরিয়াটা আমরা বের করতে পারবো, এই জায়গার এরিয়াটা বের করতে পারবো। সো এইখানকার ভ্যালোসিটি সামহাও আমি কি চাইলে বের করতে পারবো, বাট ভেনা কন্ট্রাক্টরটা এমন একটা পজিশনে হচ্ছে, এটা কিন্তু আমরা শিওর না যে ভেনা কন্ট্রাক্টর কই হচ্ছে, এই জায়গায় হচ্ছে নাকি এই জায়গায় হচ্ছে নাকি এই জায়গায় হচ্ছে। হ্যাঁ বলো। স্যার ওই যে অনেকে ঢুকতে পারতেছে না স্যার, ওই ম্যাক্সিমাম 100 জন পার্টিসিপেন্টকে দেখাচ্ছে স্যার। আচ্ছা, এটা কি লিমিট? এটা জি আমার স্যার। আইডিয়া ছিল না। আচ্ছা ঠিক আছে, আমাদের তো ক্লাস অলমোস্ট শেষ। তো স্যার একটু তাদের প্রেজেন্ট লিংকটা স্যার যারা ঢুকতে পারতেছে না ঠিক আছে, তাদেরকে যদি অসুবিধা একটু নেই, দিতে পারতেন স্যার। আগে ক্লাস শেষ করি। তো জি স্যার। যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে আমাদের ভেনা কন্ট্রাক্টর পজিশনটা আমরা হচ্ছে শিওর না। সো এখানে হইতে পারে, এখানে হইতে পারে। সো এইটারটা আমরা যেহেতু শিওর না, সো ভ্যালোসিটি বেজার করাটা কি ডিফিকাল্ট। তারপরে এরিয়া কত হবে, ভেনা কন্ট্রাক্টর এরিয়া, এটাও বের করা কি, কারণ এটা ডায়ামিটার তো আমরা জানি না, একসময় কম হইতে পারে, এটা তো আমরা ডিপেন্ড করতেছে ফ্লোর স্পিড বা আরো অনেক প্যারামিটারের উপর, তাই তো? সো ডায়ামিটার কম বেশি হইতেই পারে, পজিশনও চেঞ্জ হইতে পারে। সো এই কারণে যেটা করছি যে আমরা হচ্ছে এরিয়াটাকে যেহেতু আমরা মেজার করতে পারবো না বা ডিফিকাল্ট, সো এই কারণে হচ্ছে আমরা আসলে আর আলটিমেটলি এই ভিসিটাকে হচ্ছে আমরা কি করতেছি, চেঞ্জ করে ফেলতেছি। সো ভিসিটাকে আমরা ইন টার্মস অফ ভি2 তে কি নিয়ে গেছি। সো এটা বসাইলে আমাদের এই সি হচ্ছে আমরা এত পেয়ে গেছি এই ইকুয়েশন।
সো এখন এই ইকুয়েশনটাই জাস্ট সিম্পলিফাই করে এইভাবে লিখছে যে আমি যদি v2 স্কয়ার বাই 2g কমন নিই তাহলে এটা থাকে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি ইকুয়েশন, যে কন্ট্রাকশন বের করার। এখানে একটু কেটে গেছে, এটা সিসি হবে, এটা 2g হবে, ঠিক আছে, মানে এইটাই। সো আমি যদি সিসি জানি যে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন কত হচ্ছে আর ভেলোসিটি v2, তার মানে শুধুমাত্র এই জায়গার ভেলোসিটি যদি জানি তাইলে হচ্ছে কি আমি এটা কি বের করতে পারবো। এখন এই টার্মটাকে আমরা হচ্ছে কে লিখতেছি। সো কে ইজ ইকুয়াল টু এত লেখা যায়, বাকি এই যে এটা যেটা বললাম এত লিখতেছি। সো এখানে সিসি বের করা একটা ফর্মুলা আছে। সিসি বের করার ফর্মুলা হচ্ছে আমি যদি এরিয়া A1 এবং A2 জানি, দ্যাট মিন্স এখানকার এরিয়া এবং এখানকার এরিয়া যদি জানি তাহলে সিসি আমরা কি বের করতে পারবো। এটা একটা এমপিরিক্যাল ফর্মুলা টাইপ। সো এখান থেকে আমরা সিসি বের করলে এখান থেকে বসালে কে কত এটা কি বের করতে পারবো। সো এখন কথা হচ্ছে ইকুয়েশন অনেকগুলো দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে এইচসি ইজ ইকুয়াল টু এত, মানে এটা এখানে লিখছে, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা কখন ইউজ করব, যখন আমরা সিসি এর ভ্যালু কি জানি। সিসি এর ভ্যালু জানি তখন আমরা এই ইকুয়েশনটা কি চাইলে ইউজ করতে পারি। যদি v2 জানি তাহলে তো হয়ে গেল। আর এইটাকে স্যার পরিবর্তে হচ্ছে আমরা কে লিখতেছি। হ্যাঁ বলো। স্যার অনেকে জয়েন করতে পারতেছে না, 100 জন হয়ে গেছে তাই। ঠিক আছে, তো ওটা অসুবিধা নাই, আর জয়েন করতে হবে না, ক্লাস অলমোস্ট শেষ। আর অ্যাটেন্ডেন্সের লিংক হচ্ছে পরে দিচ্ছি। সো যেটা বলতেছিলাম যে আমাদের ইকুয়েশন এইটা একটা, এইটাকে আমরা হচ্ছে কে ধরতেছি। সো কে ইজ ইকুয়াল টু এত লিখতে পারি। সো কে এর ভ্যালু যদি আমার ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করলেই কি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো কে ভ্যালু যদি না দেওয়া থাকে আমি চাইলে আবার ওই একই কেস এটা ইউজ করতে পারি, বা কে কিভাবে বের করা যায় এটা এখানে দেখাইছে। আর সিসি যদি না দেওয়া থাকে, লাইক আমার যদি A2 A1 এগুলা দেওয়া থাকে তাহলে সিসি আমরা আগে বের করতে পারি, বের করে হচ্ছে এই ইকুয়েশন ইউজ করতে পারি, বা চাইলে সিসি দিয়ে হচ্ছে আমি কে বের করতে পারি। যেটাই করো না কেন সবই একই জিনিস। প্রবলেম যেটা হচ্ছে যে যদি কিছুই না দেওয়া থাকে, লাইক সিসিও আমি জানি না কেও জানি না, তাইলে কি করব, কারণ এটা কিন্তু আসলে ডিফিকাল্ট। ঠিক আছে, ধর আমি A2 A1 এগুলোও জানি না। তো তখন যেটা হচ্ছে আমরা একটা নর্মালি আসলে এই সিসি এর ভ্যালু মানে এই কে এর ভ্যালু যেটা এটা হচ্ছে 0.375 এর মতো হয়ে থাকে, 375 এর বেশি আসলে হয় না। সো আমরা এর চেয়ে বেশি ভ্যালু ধরে মানে সেফ থাকতেছি, সেটা হচ্ছে 0.5। সো প্রবলেমে যদি এরকম হয় যে তুমি সিসি বা কে এর ভ্যালু বের করতে পারতেছো না বা কোশ্চেনে দেওয়া নাই, তখন যেটা করবা তখন হচ্ছে আমরা এই ইকুয়েশন ইউজ করবো। দ্যাট মিনস এই সি, এটা সি হবে, hc is equal to 0.5 v2 square by 2g, এটা একটা। অথবা আর যদি আমি সিসি বা কে জানি তাহলে হচ্ছে আমাদের এই ইকুয়েশন বা এই ইকুয়েশন একটা ইউজ করলেই কি হচ্ছে। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এটা ছিল কন্ট্রাকশন বের করার ইকুয়েশন। নেক্সট দিন আমরা হচ্ছে কন্ট্রাকশন একটা প্রবলেম দেখব, আর ছোটখাটো দুই একটা প্রবলেম আছে, তাইলে আমাদের চ্যাপ্টার 8টা মোটামুটি শেষ হয়ে যাবে।